তো অ্যাসাইনমেন্টগুলো ক্লিয়ার দেখলে পরে করলে পরে আপনাদের আশা করা যায় যে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে বলতে চাচ্ছিলাম, লাস্ট ক্লাসে যেটা মিস করে গেছি সেটা হচ্ছে হোয়াট ইজ জ্যাম, তাই তো? জ্যাম সম্পর্কে আমরা একটু জানতে চাই। এটা অপশনাল টপিক, টপিকের মধ্যেই না, জাস্ট বলার জন্য। জ্যাম একটা সফটওয়্যার যেটাকে আমরা সাধারণত এটা সার্চ দিলে পাই। কোম্পানি উইন্ডোজ ইউজার যারা তারা জ্যাম ডাউনলোড করে ইজিলি কাজ করতে পারে আর কি। জ্যামের মধ্যে আসলে কি আছে, আপনি যখন জ্যাম ইনস্টল করতেছেন, ডাউনলোড করলেন, নেক্সট ইনস্টল করে গেলেন, সে বেসিক্যালি 4টা-5টা সফটওয়্যার ইনস্টল করে। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে আছে হচ্ছে MySQL অথবা MariaDB, তার মধ্যে আছে অ্যাপাচি, সবকটাতে অ্যাপাচি আছে। অ্যাপাচি মানে জ্যাম্পের এ হচ্ছে অ্যাপাচি, এক্সট্রা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, ম্যাকের ক্ষেত্রে ম্যাক, এম দিয়ে শুরু ম্যাক, তারপর লিনাক্সের ক্ষেত্রে এল লিনাক্স, ঠিক আছে, ল্যাম্প। সো এই যে এক্স এল এম এগুলো হচ্ছে ওই অপারেটিং সিস্টেমের এটা ডিফাইন করে। এরপরে যেটা আছে সেটা এ মানে হচ্ছে অ্যাপাচি, এরপর অ্যাপাচি, পি হচ্ছে পিএইচপি, তারপর কি জ্যাম, এম হচ্ছে MySQL, আর পি হচ্ছে পার্ল। এটার সাথে অ্যাডিশনাল ইমেল সার্ভার ইনস্টল করে। তো এই জ্যাম যখন আপনি ইনস্টল করতেছেন, জ্যাম বলেন, ন্যাম বলেন, ন্যাম বলেন, ওয়ার্ম বলেন, যেটা ইনস্টল করেন সবকটাই হচ্ছে এই 5টা সফটওয়্যারকে একসাথে ইনস্টল করে ফেলছে। এখন ধরেন আপনার হচ্ছে ডেটাবেস প্রয়োজন, তো আপনার MySQL দরকার শুধুমাত্র, আপনি পিএইচপি দরকার নেই, অথবা আপনার অন্য কিছু দরকার নেই, কিন্তু আপনি যদি জ্যাম ইনস্টল করেন এই বন্ডগুলো কিন্তু সব ইনস্টল করে বসে থাকবে, বুঝছেন? তো এখন জ্যাম কারা ইউজ করে? জ্যাম হচ্ছে একটা প্যাক, বিগিনার প্যাক। আপনি মনে করেন একটা পিএইচপি শিখতে যাচ্ছেন, তো তখন তারা কি করে, নরমালি ইজি ইনস্টলেশনের জন্য, যেমন অ্যাপাচি যদি আপনার আলাদাভাবে প্রয়োজন হয় তখন কি হতো, অ্যাপাচিটা ডাউনলোড করতে হতো, নেক্সট ইনস্টল। তারপর আপনার MySQL প্রয়োজন হলো, MySQL ডাউনলোড করবেন, নেক্সট ইনস্টল। তো এরকম যে কটা দরকার সব কটাই নেক্সট ইনস্টল করতে হতো। তো জ্যাম কি করছে যে ভাই আপনি তো বিগিনার, আপনার এত ঝামেলা দরকার নেই, আপনি এমনিই তো পরে বোরিং হয়ে যাবেন, এতগুলো সফটওয়্যার করতে ভয় পাই যাবেন। তো বিগিনারদের জন্য ভয় যাতে না পায় তারা কি করছে, একটা নিজের একটা সফটওয়্যার বানিয়ে দিচ্ছে, যাতে ওইটা ইনস্টল করলে পরে সব কিছু ইনস্টল হয়ে যায়, লাগুক বা না লাগুক এই বটগুলো ইনস্টল করে বসে থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি জ্যামকে প্রিফার করি না, যে কারণ আপনার এটা সিস্টেমটা হেভি করে ফেলবে, আপনার দরকার নেই সেটা ইনস্টল করে ফেলবে। এখন আসি হচ্ছে যে আপনি যে জ্যাম ইনস্টল করলেন এটার সাথে একটা ডেটাবেসের একটা দিয়ে দেয়, কি বলে, ভিউ দিয়ে দেয়, ওয়েব ভিউ দিয়ে দেয়, পিএইচপি MyAdmin, খুবই কমনলি মানুষজন ব্যবহার করে পিএইচপি MyAdmin। তো পিএইচপি MyAdmin এর মধ্যে কি, এটা পিএইচপি MyAdmin হচ্ছে একটা ওয়ার্কবেস টাইপের জিনিস, MySQL ওয়ার্কবেস নাম শুনছেন কিনা, যেটা হচ্ছে এই কোয়েরি গুলাকে ভিজুয়ালাইজ করতে দেয়। মনে করেন আপনি তো কমান্ড লিখতেছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, বাট ওরা একটা ভিউ দিয়ে দিচ্ছে, এখানে আপনি ক্লিক করলে পরে ওই কোয়েরিটা এক্সিকিউট হচ্ছে, আপনাকে একটা টেবিলে ডেটা দেখাই দিচ্ছে, এটার একটা ওয়েব ফর্ম। তো এটাতে কি হচ্ছে, আপনি হচ্ছে যে কোয়েরিটা লিখতে হচ্ছে, আপনার কিন্তু কোয়েরিটা লিখা লাগতেছে না। তো এটা বেটার কাজের জন্য বেটার হচ্ছে যারা আসলে অলরেডি জানে কিভাবে এটা কাজ করতেছে, কোন কোয়েরি লিখতে হয়, ঠিক আছে, যারা অলরেডি এই ডাটাবেস সম্পর্কে জানে। কিন্তু যদি মনে করেন আপনি যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট কোয়েরিটাই জানেন না, আপনি ক্লিক মাসে যেটা চলে আসে, তাহলে পরে কিন্তু আপনার মধ্যে একটা গ্যাপ থেকে যাবে। আপনি তো বিগিনার, আপনার উচিত হচ্ছে একদম ডিপ থেকে জানা।
কুইরি গুলো আগে জানি, তারপর সে আমি এখন পারি ঠিক আছে আমার এতবার রেজিস্ট্রেশন করা লাগবে, ঠিক আছে এটা করলাম না, আমি ডাবল ক্লিক দিয়ে বের করলাম। তখন হতেছে আপনার এটা মানে উচিত আর কি, যে যখন আপনি এটাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি কোনো একটা ওয়ার্ডপ্রেস বলেন, পিএইচপি মাইগ্রেশন বলেন। পিএইচপি মাইগ্রেশন হচ্ছে পিএইচপির একটা পার্ট, অ্যাপাচিতে পিএইচপি কোডগুলো রান করে এটা ইজিলি ইন্টিগ্রেট করার জন্য পিএইচপি মাইগ্রেশন হচ্ছে এটার সাথে অ্যাটাচ করে দেয় আর কি। তো এই কারণে হচ্ছে এটা ইজি হয় আর কি ম্যানেজ করাটা। কিন্তু আমাদের আসলে যে প্রজেক্ট আমরা করি, আমাদের প্রজেক্টে অ্যাপাচিরও প্রয়োজন নাই, আমাদের এখানে পিএইচপি মাইগ্রেশনের প্রয়োজন নাই, পিএইচপির প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নেই। তো এই কারণে হচ্ছে আমি জাস্ট আমাদের যতটুকু দরকার মাইস্কুল দরকার, আমরা মাইস্কুলের ওয়ার্কবেঞ্চ যদি আমাদের আছে আমরা ওয়ার্কবেঞ্চ ইউজ করতে পারি, অথবা মাইস্কুলের টার্মিনাল ইউজ করতে পারি। ঠিক আছে, তো অল্টারনেটিভলি আমাদের আসলে আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। না না, ইউজ করলে সমস্যা নাই। এখন যে আমাদের সাইদার, আনিকা সাইদার না সাদিয়া সাইদার যেটা হইছে, আনিকা সাইদার জাভা যখন করছে তখন মাইস্কুয়েল ইনস্টল করে ফেলছে, এখন মাইস্কুয়েল তো আমার পিসিতে আছে। এখন এটার সাথে সাথে কি হয়েছে, সে জ্যাম্পো ইনস্টল করে ফেলছে, তাইলে কি হলো, জ্যাম্পো একটা মাইস্কুয়েল ইনস্টল করে ফেলছে, তো দুইটা মাইস্কুয়েল আমার হয়ে গেছে। এখন দেখা গেছে যে আমি যখন জাভা প্রজেক্ট করতেছি এই মাইস্কুয়েলে রাখছি কিন্তু খুঁজতেছি যে মাইস্কুয়েলে, এরকম ঝামেলা হইতে পারে আর কি। ঠিক আছে, আর প্রজেক্টটা মানে পিসিটাও ভারী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মাইস্কুয়েল তো ওপেন থাকবে দুইটাই। তো এই কারণে আসলে একটাই থাকা উচিত, ভালো। এটা মাইস্কুয়েলেরই কিছু না, পুরাতন না, নতুন তো, হ্যাঁ ওমেন ভার্সন না, মাইস্কুয়েলেরই কিছু ভার্সন হইতেছে কি মুভ করছে, যে আমরা চাকরি বাকরি ছেড়ে দিলাম, চাকরি বাকরি ছেড়ে দিয়ে তারা বলতেছে যে আমরা আবার নতুন করে বিজনেস করি, তারা বলতেছে এটা মার্কেটিং বিজনেস করতে, দুইটা একই জিনিসই আর কি, একই কোড, দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট হিসেবে ইউজ করবে। আমাদের স্যার জ্যাম্পে যে মাইস্কুয়েলটা ইনস্টল হয় এটা একদম ডিফারেন্টলি থাকে ওয়ার্ড, আর দুটো আলাদা পোর্টে আলাদা পোর্টে, দুটো কিন্তু একই পোর্টে রান করতে পারবে না, দুটো ডিফারেন্ট সফটওয়্যার হিসেবে। মানে ওইটা সেপারেট এটা সেপারেট, খোলাখুলি করা যাবে না দুইটাকে, এটা আলাদা। এই যে দেখেন আমাদের ক্ষেত্রেও মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ নামক একটা সফটওয়্যার আছে। ওয়ার্কবেঞ্চে যদি আমি লগ ইন করি, এখানে জিজ্ঞেস করবো ইউজার নেম পাসওয়ার্ড, তার সাথে লগ ইন করলাম, বাম পাশে দেখেন আমাদের যত ডেটাবেস ছিল সব চলে আসছে। এখানে টেবিলসের মধ্যেও যত টেবিলস আমাদের তৈরি করা হচ্ছে সব চলে আসছে। তো এটা যাও ক্লিক করে করে এটা চলে আসছে আর কি। ঠিক আছে, তো এটা ইজি আর কি, আপনি যখন মানে বুঝে ফেলবেন যে কিভাবে কাজ করতেছে তখন আসলে ওয়ার্কবেঞ্চ ইউজ করে কাজ করাটাই বেটার। ঠিক আছে, আর যদি না মনে করেন যে না আমি একদম সবকিছু দেখতে চাই, নিজের হাতে করতে চাই, তখন আপনার জন্য এটা ইউজ ইউর ডিপি। তো আজকে আমরা একটু সামনের দিকে আগাবো, কোথা থেকে সামনের দিকে আগাবো হাজমানুর? বারবার আমাকে মনে করেন জানি না সামনের দিকে আগাবো, ঠিক আছে, কিন্তু কই থেকে আগাবো এটাই জানি না। কেমন হবে না হাজমানুর? বিকাশ যে লঞ্চ হয়েছে আপনি জানেন? সবার জন্য বিকাশ লঞ্চ হয়ে গেছে যে সবার জন্য? হ্যাঁ, এতদিন হয়ে গেল না এতদিন ঢোকা রাখছিলাম। হ্যাঁ, সম্পর্ক তো পেমেন্টও করছি। অপেক্ষা করতেছিলাম ও কি অপেক্ষা করছিলেন? না, আমি বলছি আপনি অপেক্ষা করতেছিলেন আমার ফ্যাক্ট একটা পৌঁছ যাবে যে কিছু মানুষকে দিতে কিছু মানুষকে দেয় নাই।
বৈষম্য এই সেই ও আচ্ছা, না দেন এরকম আমি সেটা সামিরি অ্যাডমিন ওটা হতে পারে। আমরা আংশিকভাবে বিশ্বাস করি যে সামনে না না সামির বলতে কি আজমাইও? ও আচ্ছা আচ্ছা, হইতে পারে, আমার মনে হয়। সামির খেলতে আমার কেন জানি মনে হয় তাসিফ সারি এমনি নিজে বুঝতে পারে কেউ যদি ফাঁদে পা দিয়ে পরে ওকে, আমরা একটু আবার রিক্যাপ করি আমরা কোথায় ছিলাম। আমরা একটা প্রজেক্ট তৈরি করছিলাম, যে প্রজেক্টে একটা ফর্ম ছিল, মনে আছে আপনাদের? একটা রেজিস্ট্রেশন ফর্ম ছিল, একটা লগইন ফর্ম ছিল, আপনারা অনেক অ্যাসাইনমেন্ট করছেন। তো সেই ফর্মের পার্টগুলো আমরা লিখতাম কোথায়? টেমপ্লেটে, মনে আছে? ড্যাশবোর্ড, লগইন, রেজিস্ট্রেশন, এখানে আমরা লিখতাম। এই যে কোডগুলা, এই কোডগুলা আমরা এক্সেপ্ট করতাম জাভাতে, যে এখানে কন্ট্রোলার লিখছিলাম আমরা, এখানে গেট ম্যাপিং এর মাধ্যমে আমরা ভিউটা রিটার্ন করতেছিলাম, ভিউ পেজটা, আর এখানে যদি ফর্ম থাকতো ফর্মে ডেটাটা আমরা রিসিভ করতেছিলাম। এই হচ্ছে আমাদের কন্ট্রোলার ছিল, যতগুলা পেজ ততগুলা ফর্ম, যত এরকম ভাবে আমরা কন্ট্রোলার বানাইতেছিলাম। এই কন্ট্রোলারের ডেটাগুলা, যেমন এই যে রেজিস্ট্রেশন ডিটিও, এটার জন্য আমরা লগইন ডিটিও, রেজিস্ট্রেশন ডিটিও নিয়ে আসছিলাম, যাতে আমাদের এটা মেইনটেইন করা ইজি হয়। আমাদের আলাদা ক্লাস না করে, যেহেতু এটা সিম্পল, আমাদের একটা রেকর্ড হিসেবে নিয়ে আসছিলাম, যাতে ডেটা আদান প্রদান করতে সুবিধা হয়, ডেটা ট্রান্সফার আউটসাইড। মনে আছে? দেন আমরা কি করলাম? দেন আমরা কিছু মডেল তৈরি করলাম, যে এই ডেটাগুলোকে আমরা ডেটাবেজে রাখতে যাচ্ছি। অ্যাড্রেসকে ডেটাবেজে রাখতে যাচ্ছি, স্টুডেন্টকে ডেটাবেজে রাখতে যাচ্ছি, কোর্সকে ডেটাবেজে রাখতে যাচ্ছি, বিভিন্ন অ্যাট্রিবিউট দিলাম। যেহেতু ডেটাবেজে রাখতে হবে, আমাদের অবশ্যই টেবিল তৈরি করতে হবে। তো সেই টেবিল তৈরি করতে যাওয়ার জন্য আমরা কি করছি? আমরা হচ্ছে এনটিটি দিছি এবং বিভিন্ন অ্যানোটেশন দিছিলাম। একটা দুইটা না, অনেক রকম অ্যাট্রিবিউট আমরা অ্যানোটেশন আমরা এখানে দিছি, মনে আছে? এখন আমাদের এই যে ডেটাটা, আমরা টেবিল তৈরি হয়েছে, টেবিল তৈরি হলে কি করবো? এখন আমাদের ডেটাটা যে স্টোর করব, তাই না? যেহেতু ডেটা আছে, এবার আমরা ডেটাবেজে টেবিলে ডেটাগুলো স্টোর করব। তো এই স্টোর করার আগে, স্টোর করতে গেলে আমার ডেটা প্রয়োজন হবে। ডেটাটা কোথা থেকে আসতেছে? ভিউ থেকে আসতেছে, তাই না? এটাই ছিল আমাদের ভিউ। এরকম আমাদের ভিউ ছিল আসলে। তো আজকে যেটা দেখবো, আজকে ধরে নিতেছে আমাদের কোনো ভিউ নাই। এখন অনেক ক্ষেত্রে আমাদের ভিউ ছাড়া একটা কোড রান করা লাগতে পারে, যে আমি একটা প্রজেক্টে কিছু একটা রান করতে যাচ্ছি, আমার এখন ভিউর মাধ্যমে দেখতে হবে, সেটা তো একটু কঠিন হয়ে গেল না? আমার ভিউ বানাতে হবে, বাটন বানাতে হবে, ফর্ম বানাতে হবে, একটু ঝামেলা হয়ে যাবে। তো এটাকে আসলে আমরা ভিউ ছাড়া কিভাবে আনতে পারি সেটা একটু দেখে নেব, যে আমাদের যদি কোনো একটা সিম্পল কোনো কিছু রান করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে রান করতে পারি। আমাদের নিচে দেখবেন টেস্ট নামক একটা ফোল্ডার আছে, টেস্ট নামক একটা ফোল্ডার আছে। এই টেস্ট নামক ফোল্ডারের মধ্যে দেখেন একটা ফাইল আছে, ইউজার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন টেস্ট, একটা ক্লাস। এটা যেই ক্লাসের উপরে আমাদের অ্যানোটেশন দেওয়া আছে @spring boot test। এখানে আমরা সাধারণত ইউনিট টেস্টিং করে থাকি, যে কোনো একটা সার্ভিস বা কোনো একটা কন্ট্রোলার বা কোনো একটা রিপোজিটরি যেটাই হোক, সেটা কি সঠিক আছে কিনা আমরা একটা এক্সপেক্ট করতেছি, যে 2 এবং 2 যোগ করলে পরে 4 রিটার্ন আসে। ধরেন আমাদের একটা মেথড আছে, সেখানে আমরা ইন্টিজার x পাঠাচ্ছি, ইন্টিজার y পাঠাচ্ছি, রিটার্নে আমরা একটা ইন্টিজার পাবো। তো আমরা যদি ইন্টিজারে 2 এবং 2 পাস করি, তাহলে আমরা রিটার্নে 4 পাবো। তো আমাদের এই টেস্টের সময় যদি আমরা দুইটা ভ্যালু দিয়ে দিই, যে আমরা 2 দিলে পরে 4 আসবে, তো আমাদের সার্ভিস কি 2 দিলে পরে 4 আসলে আসতেছে কিনা, যদি আমরা এখানে পাস করে দিই, সে কি করবে? সে এটাকে ট্রু অথবা ফলস এ জানাবে। তো এটা হচ্ছে ইউনিট টেস্টিং বলে সাধারণত। তো আমরা ইউনিট টেস্টিং সম্পর্কে পরে আসবো না, আপাতত আসলে একটা সিম্পল মেথড কিভাবে রান করা যায় সেটা দেখবো। ইউনিট টেস্টিং এর মাধ্যমে আমরা কিভাবে একটা সিম্পল মেথড রান করাতে পারি।
ধরেন এই যে টেস্ট, এই টেস্টের এখানে আমি একটা মেথড লিখতাম। এই যে টেস্ট মেথড, এই টেস্ট মেথডের উপরে একটা মেথড, র্যান্ডম একটা মেথড, আমরা যেরকম দেখি একটা মেথড, সেই মেথডের উপরে যদি আমরা একটা অ্যানোটেশন দিয়ে দেই @test, তখনই এই মেথডটা একটা ইন্ডিভিজুয়াল স্ট্যাটিক মেথড হয়ে যায়, সে ইন্ডিভিজুয়ালি রান করতে পারে। তো ধরেন আমরা এখানে একটা প্রিন্ট আউট দিয়ে দেই যে io dot hello from test method। দেখেন আমি যদি এই টেস্ট মেথডের বাম পাশে দেখেন একটা নতুন একটা রান আইকন আসছে, দেখেন এখানে লেখা আছে রান টেস্ট। আমি যদি এই মেথডটাকে এই বাম পাশেটাতে কল করি, রান করি, ক্লিক করি, এখানে দেখবেন লেখা আছে রান টেস্ট মেথড। এটাতে যদি ক্লিক করি দেখেন শুধুমাত্র এই মেথডটা রান হবে। এটা একটা ডিফারেন্ট উইন্ডো, এটা দেখেন একটা ডিফারেন্ট উইন্ডো, এই ডান দিকে দেখেন একটা ডিফারেন্ট উইন্ডো, এবং এই টেস্ট মেথডের মধ্যে দেখেন এটা ক্লিক করলে আমরা যে হ্যালো ফ্রম টেস্ট মেথড আসার কথা এটা প্রিন্ট হচ্ছে। এটা শুধুমাত্র এই যে স্পেসিফিক যে মেথড, এই মেথডের মধ্যে আমরা যা যা লিখবো শুধুমাত্র তথ্যটি এক্সিকিউট করবে, আদার্স কোনো কিছুতে সে এক্সিকিউট করবে না। এটা মনে করেন আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এখান থেকে রান করলাম, এখান থেকে সে যাত্রাটা শুরু করবে। তো সিমিলারলি ধরেন আমি আরেকটা মেথড লিখলাম, মেথড 2। এখন এই মেথডটা কিন্তু রানেবল হয় না, টেস্ট মেথড হিসেবে ডিক্লেয়ার হয়। তখনই ডিক্লেয়ার হবে যখন আমরা এটাকে অ্যানোটেশন টেস্ট দিই। অ্যানোটেশন টেস্ট দিলাম, দেখেন ও একটা সেপারেট আরেকটা রান করার মতো জায়গা চলে আসছে। তো এটাতে ক্লিক করলে কি হবে, সে হচ্ছে এই মেথডটা একটা টেস্ট ফাইল হিসেবে রান করবে। দেখেন সে হচ্ছে হলো টেস্ট মেথড 2 চলে আসছে। আমি চাইলে এই মেথড থেকে আবার এই মেথডে কল করতে পারি, এটা করা পসিবল। এটা একটা মেথডের মতো কাজ করবে। জাস্ট আমরা কি করলাম, একটা জায়গা তৈরি করলাম, যেই জায়গাটাতে আমরা কোনো না কোনো টেস্ট রান করতে পারি বা কোনো একটা লাইনস অফ কোড এখান থেকে এক্সিকিউট করতে পারি। যে আমাদের যদি ভিউ প্রয়োজন হবে ওটা তা না, আমরা এখান থেকেও কোনো না কোনো কোড রান করতে পারি। কিভাবে রান করতে পারি, আমাদের একটা ইউজার সার্ভিস আছে, রাইট? এই যে সার্ভিস, তো এই ইউজার সার্ভিসে ধরেন যে আমাদের একটা মেথড লিখলাম যে পাবলিক আচ্ছা যে কোনো একটা প্রিন্ট করি, কোনটা ইউজার লিস্ট করি, টেস্ট পয়েন্ট একটা সিম্পল মেথড তৈরি করছি ইউজার সার্ভিস ক্লাসের মধ্যে, যে টেস্ট প্রিন্ট নামে একটা মেথড, যেটার ভিতরে জাস্ট একটা কেস আউট আছে। কোনো কনফিউশন? কারণ এই মেথডটা আমাদের রান করতে হবে। সাধারণত আমরা কি করতাম, আমরা একটা বাটন নিয়ে আসতাম, বাটনের মধ্যে কন্ট্রোলার নিয়ে আসতাম, কন্ট্রোলার থেকে এইটাতে কল করতাম, এই তো আমাদের প্রসিডিউর ছিল। কিন্তু যদি আমি কন্ট্রোলারকে স্কিপ করতে চাই, যে কন্ট্রোলার ভিউ বানাইতে গেলে একটু টাইম লাগবে, আগে আমি আসলে সার্ভিস লেয়ারটা বানাই নিই, তাইলে পরে কি করতে হবে, তখন হচ্ছে এই টেস্ট প্রিন্টটাকে আমি ডাইরেক্ট কল করতে চাচ্ছি। তখন আমরা কি করব, এখানে লিখতে হবে যে মেথডে লিখি আর কি, ইউজার সার্ভিস। এই ইউজার সার্ভিসটাকে আমাদের এখানে লিখতে হবে। আমরা এই যে ইউজার সার্ভিসটা আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি না, আমাকে অবশ্যই ইউজার সার্ভিসটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, অ্যাজ লাইক ইউজার সার্ভিস, ইউজার সার্ভিস ইকুয়াল টু নিউ ইউজার সার্ভিস, অথবা আমাদের কনস্ট্রাক্টরের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেকশনটাকে পুশ করতে হবে ইউজার সার্ভিসটাকে, তাই তো? এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অটো ওয়াইড অ্যানোটেশনের মাধ্যমে করতে হবে। বাট অটো ওয়াইড কেন? অটো ওয়াইড হচ্ছে সিম্পল ওয়ে, একটা ডিপেন্ডেন্সি ইনজেকশনের সিম্পলেস্ট ওয়ে হচ্ছে অটো ওয়াইড। আমরা চাইলে কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারতাম,
অটোওয়ার্ড এর মাধ্যমে করতে পারতাম। তো যেহেতু এটার ভিতরে আসলে আমরা টেস্টিং এর জন্য ইউজ করতে যাচ্ছি, এটার ভিতরে আলাদা কোনো ডিপেন্ডেন্সি আসার কোনো সুযোগ নেই যে মাল্টিপল 2-3টা ডিপেন্ডেন্সি এসে এখানের মধ্যে কেচার লাগাই দিবে, বাট এরকম হওয়ার সম্ভাবনা নাই। দ্যাটস ওয়াই আমরা সিম্পলি অটোওয়ার্ড ব্যবহার করতেছি। তো অটোওয়ার্ড ব্যবহার করলে আমার এটা অটোমেটিক ইনিশিয়ালাইজ হয়ে যেতেছে, অটোমেটিক ইনিশিয়ালাইজ হয়ে যেতেছে, মানে ইউজার সার্ভিস ইকুয়াল টু নিউ ইউজার সার্ভিস হয়ে গেল। আমরা চাইলে এখন এই ইউজার সার্ভিসটাকে জাস্ট আমরা টেস্ট প্রিন্ট এইটাকে কল করলে পরে কি হবে, ইউজার সার্ভিসের টেস্ট প্রিন্টটাকে কল হয়ে যাবে। দেখেন আমি এখন রান করতেছি, এই যে দেখেন ইউজার সার্ভিসটা টেস্ট প্রিন্ট থেকে এই মেথডটা কল করছে। তো যদি আমরা সার্ভিস লেয়ারকে কল করতে চাই অথবা কন্ট্রোলার লেয়ারকে যদি কল করতে চাই, আমরা চাইলে এই টেস্ট থেকে কোন একটা মেথডকে এক্সিকিউট করতে পারবো। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? তো এটা মেইনলি ইউনিট টেস্টিং এর জন্য ইউজ করা হয়, বাট আমরা চাইলে এই পারপাসও ব্যবহার করতে পারি। স্যার সবগুলো টেস্ট কি একসাথে রান করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। আপনি যদি এই যে উপরেরটাতে ক্লিক করেন, এটা হচ্ছে প্লাস না, এই প্লাসের এখানেটা যদি ক্লিক করেন, এই বড় লোক দেখেন বাম পাশ থেকে খেয়াল করেন, এইখানে একটা দুইটা মতো রান করছে। টেস্ট থেকে ইনপুটটা নেওয়ার প্রয়োজন নাই, না তো অবশ্যই আপনি চাইলে পরে ভ্যারিয়েবল হার্ড করে দিতে পারেন। এটা সাধারণত মানে টেস্ট পারপাসে ব্যবহার করা হয় আর কি। ইউজার থেকে ধরুন আমি ওই যে আমার ইউজার সার্ভিসে তো হচ্ছে ডেটাবেজে ইনপুট নিয়ে আসছে, হ্যাঁ, হ্যাঁ। আমি ইনসার্ট করতেছি। হ্যাঁ। তো আমি এখান থেকে আমার হ্যাঁ এটা করবো এখন। ধরেন আমি এখন ইউজার সার্ভিসে, এইটাই ধরেন আমার ইউজার সার্ভিস, এই সার্ভিসটা তো প্রায় একটা ইউজার লিস্ট, তাই না? এটা একটা অ্যাড। এখন আমি এই অ্যাডের মধ্যে আমার কোনো ভ্যালু নাই আপাতত, যেহেতু অ্যাপ্লিকেশন নতুন, আমি একটা ভ্যালু এখানে পুট করতে চাচ্ছি। তো এই ভ্যালুটা ক্লিয়ার পুট করতে পারি, তাহলে আমাকে এই ইউজার সার্ভিস ডট সেট নামক মেথডটা কল করতে হবে। তো ইউজার সার্ভিস ডট সেট মেথড যদি কল করতে চাই, তখন আমাকে এখানে একটা ইউজারকে পাস করতে হবে। তো ইউজার পাস করতে গেলে আমাকে অবশ্যই একটা ইউজার বানিয়ে নিতে হবে। ধরেন আইডি আর নেম দিলাম, জাস্ট আমরা যদি ইউজারকে পাস করি, এটা ইউজার সার্ভিসে চলে গেছে। এখন যদি আমি ইউজার সার্ভিস থেকে এখন ডেটা নিতে চাই, তাহলে আমার আরেকটা মেথড আছে, আমার মনে হয় একটা লিস্ট আছে, এই যে গেট অল আছে। তো গেট অলটাকে যদি কল করি, সার্ভিস ডট গেট অল, এটাকে যদি একটা লুপ ইউজ করি, তো প্রথমে সেভ করলাম, যেটা সেভ করলাম, যেটা যদি দেখতে চাই সেটাও দেখে নিতে পারি। একটা ইউজারকে তৈরি করলাম, তৈরি করার পরে ইউজারটা সেভ করলাম এবং এইটার সাইজটা দেখলাম এবং ইউজারটাকে প্রিন্ট করলাম। তো আমরা টেস্ট মেথডে যাই, টেস্ট মেথডে দেখেন প্রথমে সাইজ 1 এবং তার নামটাও এখানে প্রিন্ট করছে। তো এই ইউজার সার্ভিস থেকে আমরা চাইলে এই মেথডকে কল করতে পারি, যে কোনো মেথডকে কল করতে পারি, যেমন গেট অল একবার কল করলাম, সেভ একবার কল করলাম, চাইলে আপডেট কল করতে পারি, চাইলে ডিলিট কল করতে পারি। জাস্ট এখান থেকেও ডাইরেক্টলি আমরা কল করতে পারি। জাস্ট এটা টেস্টিং এর জন্য, আমরা আমাদের নিজেদের টেস্টিং এর জন্য আমরা এটা করে নিতে পারি। টেস্ট প্রিন্ট বলতে ওইটা কোনো কাজ করতেছে না, ওইটা এটা আমরা বুঝে দিচ্ছি মনে হয়। এটা জাস্ট দেখানোর জন্য যে এখানে একটা মেথড লিখছি,
এই মেথডটা ওখান থেকে কল করে দেখাইলাম যে এখান থেকে এই ইউজার সার্ভিসের মেথড কল করা যায়, টেস্ট মেথড থেকে ইউজার সার্ভিসের একটা মেথডকে কল করা পসিবল, এটাই দেখাইছে। সো টেস্ট অ্যানোটেশন নিয়ে কারো কোনো কনফিউশন? স্যার এখানে তো আমি স্ক্যানারও ইউজ করতে পারবো। হ্যাঁ পারবো অবশ্যই। io.readln নামে একটা মেথড আছে, সেটা ব্যবহার করা বেটার। সো এটা দেখানোর কারণ হচ্ছে যে আমি ভিউর ঝামেলা থেকে মুক্ত হয়ে যাচ্ছি, আমি আর ভিউ দেখাবো না, ঠিক আছে? আপনারা এখন ভিউতে কাজ করবেন, আমি জাস্ট টেস্ট দিয়ে রান করে দেখিয়ে দিব, ঠিক আছে? স্যার টেস্ট করার ক্ষেত্রে আমার প্রজেক্ট যদি থাকে যে সাপোজ মেট্রো রেলের মানে হ্যাঁ। যে এক্সটেনশন থেকে ওটা আগে পাঞ্চ করছে হ্যাঁ। এরকম, অথবা কোনো সেটা পেমেন্ট করলো যে আমরা এসএসএল কমার্স থেকে কনফার্মেশন আসে, এই টাইপের ফিচারগুলো টেস্ট করে কিভাবে? আবার বলেন। মানে কোন আমি এসএসএল কমার্স তো পে করলে তো একটা কনফার্মেশন আসে, দেন ওটা কনফার্মেশনের থ্রু আমার ওয়েবসাইটে আপডেট আসে, হ্যাঁ। এই টাইপের ফিচারগুলো আর কি অ্যাকচুয়ালি টেস্ট করে কিভাবে? মানে যখন টেস্টিং করতেছি তখন তার অ্যাকচুয়ালি তো আমি টাকা দিয়ে কিভাবে টেস্ট করবো না, আমি 10 বার চেক করতে চাই যে স্যান্ডবক্স থেকে করতে হয় এগুলো। করা যায় এভাবে। ওরা একটা স্যান্ডবক্স দিয়ে দেয়, আচ্ছা ওই স্যান্ডবক্সে একদম রিয়েল এনভায়রনমেন্টের মতন একটা এনভায়রনমেন্ট থাকে, বাট এটা ফেক টাকা। আচ্ছা, এটা তো- মানে এটা কি ওদের কাছে এনপিও যেরকম হিসেবে যেটা? হ্যাঁ একদম সেম জাস্ট এপিআই বেস করে আলাদা আলাদা। আচ্ছা পরে জাস্ট আমরা বেস করে আসলে যে আমার যে জাভা প্রজেক্ট করেছিল ওটা যখন টেস্ট করতে গিয়ে সেমিস্টার যে চেঞ্জ করবো এরকম কিছু কি ইস্যু ফেস করছিল, ভাবছি রিয়েল লাইফে এগুলো কিভাবে আর কি অ্যাকচুয়ালি টেস্ট করে। রিয়েল লাইফে সেম ভাবে টেস্ট করে। আচ্ছা আমার টেস্টের অনেক মেকানিজম আছে, ফাংশনাল টেস্টিং, ইউনিট টেস্টিং, অনেক কিছু করা লাগে। বাট এনভায়রনমেন্ট সেম সেম থাকে, বাট ডিফাইন্ড আরেকটা স্যান্ডবক্স এটাকে বলি আর কি। মানে ওগুলা কি স্যার ডেটাবেসে স্টোর হয় না? এটা আলাদা সেপারেট ডেটাবেস, টেস্ট ডেটাবেস, আচ্ছা কিন্তু ওইটার মধ্যে রিয়েল মানি নাই আর কি। মানে বিকাশটা তাকে দিতে হয়েছে। হ্যাঁ বিকাশটাও সেম। আপনি বিকাশের গুড কোয়েশ্চেন, বিকাশের যদি স্যান্ডবক্স আছে একটা, developer.bikash, এখানে আপনার এপিআই রেফারেন্স আছে, এই যে এখানে ওরা কিন্তু দিয়ে দিচ্ছে যে আপনাকে এখানে পেমেন্ট করতে গেলে আপনার পেমেন্ট আইডি দিতে হবে, আপনি যদি মনে করেন যে আপনি এই পেমেন্টে জানেন অ্যামাউন্ট দিতে হবে, কারেন্সি, বিডিটি, এরকম ইন্টেন্ট কি হবে, এরকম সবকিছু ওরা বলে দিচ্ছে, ইন্টেন্ট সেল নাকি অথরাইজ, মার্চেন্ট ইনভয়েস নাম্বার কত, আদার্স ইনফরমেশন আছে কিনা, দিলে পরে ওরা রেসপন্স কি দিবে সেটাও বলে দিচ্ছে, যে যে এখানে রেসপন্স কি আছে সেটা ওরা বলে দেয়, যেগুলো আপনি রেসপন্স নিয়ে পাবেন। তো এটাই হচ্ছে টেস্ট, জাস্ট ইউআর বেস ইউআরএল আলাদা থাকে, ঠিক আছে? তাই ওইটা দিয়ে জাস্ট চেঞ্জ করলে হয়ে যাবে। তো অনেকগুলো প্রসিডিউর আছে এখানে, 7টা-8টা স্টেপ পরে হচ্ছে দিতে হয়। তো ওদের কাছে অ্যাপ্লাই করতে হয়, ওরা অ্যাপ্লাই করলে পরে ওরা আপনাকে একটা ডামি ক্রেডেনশিয়াল দিবে অ্যাজ লাইক ইউজার নেম পাসওয়ার্ড এপিআই কে অ্যাক্সেস করার জন্য। তো ওই ডামি ক্রেডেনশিয়াল, ডামি এপিআই বেস ইউআরএল আপনাকে দিলে পরে আপনি এদিকে টেস্ট করবেন। টেস্ট করার পরে ওদের কিছু টেস্ট সিনারিও আছে, যে আপনি যদি নেগেটিভ ভ্যালু দেন কি করবে, আপনি যদি আপনার অ্যামাউন্টে টাকা না থাকলে কি হবে, আপনি ভুল পিন দিলে কি হবে, এরকম অনেক সিনারিও ওরা দিয়ে দেয়। এই সিনারিওগুলো তাদেরকে বলতে হয় যে ভাই এই যে দেখেন আমি এভাবে ডিল করছি, ওদের আবার একজন রিপ্রেজেন্টেটিভ এটা চেক করে, ঠিক আছে? এরকম করে কয়েক দফা টেস্টিং হয়, হওয়ার পরে তারা যখন মনে করে যে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন, তখন তারা আমাদেরকে প্রোডাকশনের একটা ইউআরএল পাঠায় যে এবার আপনি প্রোডাকশনের জন্য এটা রেডি। তখন ওদেরকে আবার দিতে হয়, ওরা আবার কিছু চেকিং মেকিং করে, করার পরে দেন হইতেছে আমরা বলি যে ঠিক আছে, ওরা যখন কনফার্ম দেয় আমরাও বলি যে ঠিক আছে কনফার্ম, তখন এটা লঞ্চ হয়ে যায়। শুধু ব্যাক এন্ডে দেখে নাকি ফ্রন্ট এন্ড? ফ্রন্ট এন্ড কিছু না, ফ্রন্ট এন্ড হইতে ব্যাক এন্ড সব ব্যাক এন্ড। আচ্ছা, সো ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হইতেছে খুবই পাওয়ারফুল, ব্যাক এন্ড যদি ভুলভাল হয়েছে সব লিক হয়ে যাবে, ঠিক আছে? ফ্রন্ট এন্ড আপনি ফ্রন্ট এন্ড এটা দিলেন না, ফ্রন্ট এন্ড কই থেকে দেখাবেন? এটা পাওয়ারফুল কোর্স, ঠিক আছে? সলভ করে ফেলতে কোনটা? মানে ওই যে মাল্টিপল ওয়ালেট অ্যাড করা যাচ্ছিল। মাল্টিপল ওয়ালেট এটা আমাদের পার্ট, এটা বিকাশের পার্ট না, না না ওই যে আমি যে বলছিলাম ওইটা আমি জানি না, ওটা খোঁজ নিয়ে দেখেন, আপডেট নিয়ে। ওইটা ছাড়াই যদি লঞ্চ করে দেন, ওগুলা কি যখন ওয়ালেট সেট করতেছে ওগুলা কি ডাটাবেসে সেভ হচ্ছে না? হ্যাঁ এটা বিকাশ সেভ হচ্ছে, আমি 7টা করে অ্যাড করছি। করতেই পারেন, আমার তো কোনো সমস্যা নেই। আপনি টাকা দিতে চান 7টা অ্যাকাউন্টে টাকা দিবেন, আমি তো আর বলবার বেশি অ্যাকাউন্ট অ্যাড করেন।
টাকা আসার কথা। টাকা আসার ব্যাপারে আমাদের কোনো সমস্যাই নেই। আমি অনেক ফ্লেক্সিবল হতে পারি, ফার্স্ট টাইম টেস্ট করে দুইটা টেস্ট করার জন্য তারপর আচ্ছা, সিমিলারলি আপনি এসএসএম কমার্সের জন্য পাবেন এসএসএম কমার্স ডেভেলপার। এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এই যে এসএসএম কমার্সের সিস্টেমটা, ঠিক আছে। তো ওই যে এখানে প্রসিডিউর যেটা আছে, এখানে ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট করা যায়, আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ট্রাই করে দেখতে পারেন। স্যার এটা কি প্রজেক্টে ডামি হিসেবে ইউজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। টাকা পয়সা দিতে হবে নাকি? না না না, টেস্টের জন্য কোনো টাকা পয়সা নেই। ওদের যে ওদের হিট করে ওদের তো সার্ভার একটা কষ্ট হয়েছে, এটা মানে ফ্রিতে দেয় ওরা ইউজ করতে। হ্যাঁ দেয়। মানে আমরা যদি একসাথে 10 লাখ মানুষ ইউজ এটা তো টেস্টের জন্য তো কিছু হয় না, টেস্টের আর কিরকম সার্ভার হবে। রিয়েলটা তো ওরা অনেক কিছু ভেরিফাই করে, চেক করে। আমরাও যেরকম চেক করি, ওরাও চেক করে। যেমন যদি বলেন মোবাইল অ্যাপ্লিকেশন যেটা বলেন, ইউএসএসডি বলেন, স্টার 247 দিয়ে কত পেমেন্ট করতেই পারে। তারপরে মোবাইল অ্যাপ দিয়ে যদি কেউ পেমেন্ট করে, সেই ক্ষেত্রে ওরা আমাদেরকে জানায় যে ভাই আমি টাকা পাইছি। এখন ওরা যদি আমাদেরকে অনেক বেশিবার হিট করে, আমরা আটকে দিব, ঠিক আছে। সো দুই এন্ডে আমরা স্ট্রিক্ট থাকি আর কি। যেমন একটা ব্যাংকের সাথে আমাদের ইন্টিগ্রেশনের কথা হয়েছিল, বাট ওদের সাথে আমাদের এই ইন্টিগ্রেশন আটকে দেওয়া হয়েছে আর কি। যে আমাদের কাছে মনে হয়েছে যে ওদেরটা এই ফ্রুটফুল মনে হয় না সিকিউরিটিটাকে, ঠিক আছে। এই কারণে আমরা এটা অ্যাগ্রি করি না। কোন ব্যাংক? এটা বলবো না, এখানে একটা ব্যাংক বলছে, ঠিক আছে। তো এই কারণে আসলে মানে এরকম হয় আর কি, মানে যখন টেকনিক্যাল পার্সনরা টক করে, এখন আমি বলে বসছি যে মনে করেন যে সবাই বসে আসছে, ভিসি রেজিস্টার প্রো ভিসি সবাই বসে আসছে, আমি বলে বসছি যে এটা আমার কাছে ফ্রুটফুল মনে হয় না, এই কারণে মনে হয় না, ঠিক আছে। ওরা ওইটার জন্য রেসপন্স দিতে পারে না, তাইলে পরে এখন তারাও তো ভয় পাবে যদি এখান থেকে 1000 টাকা মাইনাস হয়ে গেল, এটার টাকা রেসপন্সিবিলিটি কে নিবে? এই রেসপন্সিবিলিটি কেউ নিতে যাবে না, তাই না? আমি এবার নিতে যাবো কিনা? আমি যদি সিঙ্গেল মনে করেন যে 0.01% মনে করি যে না এখানে একটা রিস্ক থাকার সম্ভাবনা আছে, আমি এটা ডিক্লাইন করে দিই, ঠিক আছে। তো টাকা পয়সা নিয়ে আমরা কখনো কম্প্রোমাইজ করি না, ঠিক আছে। তো এরকম হয় আর কি। ব্যাংকের সিস্টেম খুবই স্ট্রিক্ট, ঠিক আছে। এটা যে ব্যাংকে হোক, সিকিউরিটি পার্ট কে হ্যান্ডেল করে? আমি ডিরেক্টর স্যার উনি নাকি? সিকিউরিটি পার্ট বলতে কিরকম? মানে নেটওয়ার্কিং এর সিকিউরিটি কে অ্যাক্সেস করতে পারবে? তারপর যে একটা আইডি থেকে এটা অনেক লেয়ারে আমরা দেখি, উনি তো আছেই, উনি তো নেটওয়ার্কিং সাইড দেখে। তো নেটওয়ার্কিং এর মধ্যে সফটওয়্যার রিলেটেড, মানে উনি তো হার্ডওয়্যার নেটওয়ার্কিং দেখতেছে, আমাদের এখানে সফটওয়্যার নেটওয়ার্কিংও তো আছে, ঠিক আছে। ফায়ারওয়াল আছে, আপনার ডাইনামিক্যাল অনেক কিছু কন্ট্রোল হয়, ওয়াফ আছে, ঠিক আছে। তো অনেক এন্ড থেকে আমরা আটকে দিই আর কি। তারপরে মনে করেন কত কিছু হয়ে যায় আর কি। স্ক্র্যাচ থেকে যদি আমি ইউএস বানানো শুরু করা হয় কেমন টাইম লাগবে এই টিম নিয়ে? স্ক্র্যাচ থেকে ইউএমএস অনেক বড়, এটা আসলে কয়েক বছরের প্রজেক্ট, এটা এত এত অনেক কিছু তৈরি করে। তাহলে আমরা ইউনিভার্সিটিকে অফার করতে পারি। তোমাদের বিয়ে করে AMS নিয়ে একটা ওকে, এখন আমরা আসি বুক। এই যে বুক, এটা একটা এন্টিটি, দ্যাট মিন্স আমাদের এই বুক নামে তো বুকস নামে আমাদের ডেটাবেজে একটা টেবিল তৈরি হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? যেহেতু আমরা এই এন্টিটি এবং টেবিল প্রোভাইড করছি, এখন এই বুকটাকে যদি আমরা ডেটাবেজে সেভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা সার্ভিস লেয়ার প্রয়োজন, তাই তো? যে সার্ভিস লেয়ারে আমরা এই বুকটাকে সেভ করব, যেরকম ইউজার সার্ভিসের ক্ষেত্রে করছিলাম। ইউজার সার্ভিসের ক্ষেত্রে এই যে সেভ নামক একটা মেথড দিছিলাম, যেটা আসলে বইটাকে সেভ করছে। কোনো কনফিউশন আছে? তাইলে আমরা একটা সার্ভিস বানাই ফেলি, নিউ বুক সার্ভিস, নিউ বুক সার্ভিস। তো অবশ্যই সার্ভিস ক্লাস যেহেতু, ওইটাকে নিয়ে আমরা বোঝানোর জন্য বলবো যে সার্ভিস, সার্ভিস দিলাম। তাহলে আমাদের এখন একটা কোড লিখতে হবে, পাবলিক বুক সেভ। এই তো এখানে আমরা বুক পাস করব, আমাদের এখানে বুকটা সেভ হয়ে যাবে। আমরা তো অলরেডি পারি কানেকশন সিঙ্গেলটন ইকুয়াল টু, তো ওইভাবে তো আমরা এখন আর করবো না, আমরা এখন নতুন একটা অ্যাপ করতে যাব, ঠিক আছে। তার আগে আমি বুক সার্ভিসটা কিন্তু কল করে দেখাতে চাচ্ছি, যে ধরেন এটাকে আপাতত ভয়েড রাখি,
তো জাস্ট আমি মেথডটাকে কল করে দেখাতে যাচ্ছি, তারপরে ডেটাবেজে সেভ করাটা দেখবো। এই মেথডটা যদি আমি এখান থেকে কল করতে চাই, আমরা চাইলে পরে এই ইউজার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন টেস্ট এইখানে আরেকটা মেথড লিখতে পারি, যে মেথড থেকে কল করতে পারি। কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার এখানেও সুন্দর করে একটা ক্লাস তৈরি করে নিয়ে আসা। নাম কি দিব? বুক সার্ভিস টেস্ট। গুড, সার্ভিস টেস্ট। এবং এইটা যে একটা টেস্ট ক্লাস, এর জন্য এটা এনাবল করার জন্য আমাদের উপরে একটা অ্যানিমেশন দিতে হবে, যেটা হচ্ছে স্প্রিং বুট টেস্ট। তখন সে বুঝতে পারবে যে এই ক্লাসটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ক্লাস, যেই ক্লাসটা আমরা টেস্ট রিলেটেড মেথডগুলো লিখবো, সেটা সে সেইভাবে করে এনাবল করবে। বুঝে গেছে? সিমিলারলি এখন আমরা একটা মেথড লিখবো, পাবলিক ভয়েড সেভ টেস্ট। সেভ টেস্ট, এই মেথডটা যে একটা টেস্ট মেথড, সেটা বোঝানোর জন্য আমরা লিখবো @test। এখন আমার এই মেথডে দরকার হচ্ছে বুক সার্ভিসকে, তো আমাদেরকে ডিপেন্ডেন্সি নিয়ে আসতে হবে এখানে। এটা আমরা নিয়ে আসবো অটো অ্যাড এর মাধ্যমে, বুক সার্ভিস এটা জাস্ট ইনিশিয়ালাইজ করে দিলাম আমাদের। এবং সিম্পলি আমরা কি করব, বুক সার্ভিসটাকে এখানে মেথডটাকে কল করব। তো এই বুকের সার্ভিসের জন্য আমাকে বুক প্রয়োজন হবে। আচ্ছা, বুকের মনে হয় আমরা কোনো দেই নাই না। এতে কারো কোনো কনফিউশন? জাস্ট একটা মেথড তৈরি করছি, যে মেথডে বুকটাকে ইনিশিয়ালাইজ করছি, এবং ইনিশিয়ালাইজ করার পরে বুক সার্ভিস ডট সেভ মেথডটাকে কল করতে, এই বুকটা আমাদের এই বুক সার্ভিস ডট সেভ মেথডটা কল করবে। এই বুক সার্ভিস ডট টেস্টের মধ্যে জাস্ট সিম্পলি লেখা আছে সেভ বুক, আর কিছু না। তো আমরা যদি রান করাতে চাই, তাহলে জাস্ট আমরা রান বাটনে ক্লিক করব, তখন শুধুমাত্র এই টেস্ট মেথডটা রান হবে। রান হইলে আমাদের বুক সার্ভিসের সেভ মেথডটাও কল হবে। এখানে লেখা আছে সেভ বুক। কোনো কনফিউশন? না না না, জাস্ট প্রিন্ট হইছে, জাস্ট প্রিন্ট হইছে। এখন আমরা এখানে আসলে এটা সেভ করব, মানে আগে আসলে দেখাই দিলাম যাতে লিংক করতে হবে। তো এতটুকু কারো কোনো কনফিউশন? এখন আমাদের এখানে লিখতে হবে ইনসার্ট ইনটু বুকস, তারপর কি ভ্যালুস, ভিতরে কিছু লিখতে হবে, তাই না? অনেক কিছু লিখতে হইতো, সেটাকে আমরা আসলে সিম্পলিফাই করব। সেটাকে আমরা বলতেছি রেপোজিটরি। আমাদের এই যে ডেটাবেসে ডেটা ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, আবার গেট করা, এবং এখান ভিতরে আবার আমরা অনেকভাবে গেট করতে পারি, লাইক কোয়েরি, হোয়াইট কোয়েরি, অ্যান্ড কোয়েরি, অর কোয়েরি, অনেক রকম কোয়েরি আছে না? এই সব কিছু তো আমাদেরকে বিল্ট ইন আমাদেরকে প্রোভাইড করছে হাইবারনেট। ঠিক আছে? তো আমরা একটু আগে যেটা করতেছিলাম সেটা হচ্ছে ডেটাবেসে টেবিল তৈরি করতেছিলাম। এখন আমরা এই আমাদের যে কোয়েরিগুলো আছে, এই কোয়েরিগুলোকে কিভাবে আসলে এক্সিকিউট করতে পারি, সেই কোডগুলো, সেই অ্যানোটেশনগুলো অ্যাকচুয়ালি দেখবো। ঠিক আছে? তো সেই অ্যানোটেশনটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে নতুন আরেকটা লেয়ারে, যে লেয়ারটাকে আমরা বলতেছি রেপোজিটরি।
নতুন আরেকটা লেয়ার, এটা হচ্ছে আমাদের ডেটাবেজ লেয়ার। যে লেয়ারে হচ্ছে আমাদের এই ডেটাবেজের সাথে ইন্টারেকশনটা হবে, বুঝে গেছে? এই রেপোজিটরিতে আমরা সাধারণত ইন্টারফেস তৈরি করি। আমরা বুক নিয়ে কাজ করতেছি, তো আমরা বুকের জন্য একটা ইন্টারফেস তৈরি করব। যদি আমরা ইউজার নিয়ে কাজ করতাম, আমরা ইউজারের জন্য তৈরি করতাম। অ্যাড্রেস নিয়ে কাজ করতাম, অ্যাড্রেস নিয়ে তৈরি করতাম। যত রকমের এন্টিটি, সবকটা এন্টিটির জন্য ইন্ডিভিজুয়াল একটা ইন্টারফেস হবে। তো বুক ইন্টারফেস, যেহেতু বুক রিপোজিটরি, এটা একটা ইন্টারফেস। মনে আছে আমাদের ইন্টারফেস? ইন্টারফেসের কোনো বডি হয় না, বডি হয় না। তাহলে আমি কি সার্ভিস অ্যাড করে দিতে জানাবো না? হ্যাঁ সার্ভিসের জন্য আর কোনো হ্যাঁ, ওটা করতে পারো, ওটা ডিফারেন্ট ইন্টারফেস। এটা ডেটাবেজ লেয়ারের সাথে ইন্টারেকশন করার জন্য ইন্টারফেস। হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা ইন্টারফেস। ওটা আপনি আপনার কাজের জন্য টু ডু বানায় রাখতেছেন। এটা হচ্ছে ডেটাবেজের কাজগুলো আমরা নিয়ে আসতেছি। তো এই যে ইন্টারফেস বুক রিপোজিটরি, এখানে এই বুকটা নিয়ে আমরা অনেক রকমের কাজ করতে পারি, তাই তো? সেভ করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, ফাইন্ড করতে পারি, গেট অল করতে পারি, এক্সেট্রা এক্সেট্রা অনেক কাজ করতে পারি। তো এই ফাংশনালিটিসগুলো তো আমাদের এখানে নিয়ে আসতে হবে। এই রিপোজিটরিটাকে, এটা যে একটা রিপোজিটরি ক্লাস, সেটাকেও আবার স্প্রিংকে বুঝাইতে হবে যে এই ক্লাসটা হতেছে একটা রিপোজিটরি, কিন্তু ডেটাবেজের সাথে কানেক্টিভিটিগুলো করবে। অ্যাজ লাইক আমরা কন্ট্রোলার ক্লাসকে অ্যানোটেশন দিছিলাম @controller, সার্ভিসকে অ্যানোটেশন দিছিলাম @service, রিপোজিটরিকে আমরা সিমিলারলি বলবো @repository। হ্যাঁ, আপনি শিখে গেছেন। সো এটা একটা রেপোজিটরি, এখন এই ইন্টারফেসটা একটা রেপোজিটরি হিসেবে সম্মান পাচ্ছে। ওকে, এখন এখানে আমাদের একটা এক্সটেন্স JPA রেপোজিটরি। হ্যাঁ, আচ্ছা, এক্সটেন্স JPA রেপোজিটরি। এখানে JPA রেপোজিটরি বলতে বোঝাচ্ছে একটা বেস ক্লাস। এক্সটেন্ড মানে কি? আমরা টাইনে নিয়ে আসতেছি। কোথা থেকে টেনে নিয়ে আসতেছি? JPA রেপোজিটরি থেকে টেনে নিয়ে আসতেছি। JPA রেপোজিটরির মধ্যে অনেকগুলো ফাংশন আছে, যেমন ফাইন্ড অল, যেমন সেভ, ডিলিট, ঠিক আছে? অনেক ডিফল্ট মেথড লেখা আছে, যে মেথডগুলো আমরা লিখতে চাই না। যদি লিখতে নিজে লিখতে চাই লিখতেই পারতাম, কিন্তু আমরা যদি লিখতে লেখা আছে যে লিখবো, লেখা তো উচিত না, তাই না? দ্যাটস ওয়াই আমরা এক্সটেন্ড করতেছি JPA রেপোজিটরিকে, যেখানে অনেকগুলো ডিফল্ট কুইরি বা ডিফল্ট মেথড লেখা আছে, যেগুলো আমরা নিজেরা তার মেথডগুলো নিয়ে আসতে পারি, নিজেরা লিখতে চাই, মানে ইউজ করতে চাই। তো এখানে এই JPA রেপোজিটরির মধ্যে দুইটা সিমিলারিটি, হ্যাশট্যাগের মধ্যে দুইটা জিনিস আছে এই ডায়মন্ডের মধ্যে। একটা হচ্ছে টি, আর একটা হচ্ছে আইডি। টি মানে হইতেছে এই রেপোজিটরিটা আসলে কোন ক্লাসের, কোন এন্টিটির, অ্যাকচুয়ালি মোর স্পেসিফিক্যালি কোন এন্টিটি। তো টি মানে হচ্ছে আমাদের বুক, যেহেতু আমরা বুক নিয়ে কাজ করতেছি, আমরা এখানে লিখবো বুক ক্লাসের নামটা বুক, কমা দিয়ে আইডি। আইডি মিন্স হচ্ছে আমাদের এই বুক ক্লাসের যে প্রাইমারি কি আছে, আমরা @id দিই যেটার জন্য, সেটা ডেটা টাইপটা কি, ঠিক আছে? সেটা হচ্ছে বুকের ক্ষেত্রে হয়তো ইন্টিজার, তো তখন লিখতে হবে ইন্টিজার। যদি আমার স্ট্রিং হয়তো প্রাইমারি কি, তখন আমরা লিখতাম স্ট্রিং। তো যেটা আমাদের প্রাইমারি কিটা হবে, সেটা ডেটা টাইপটা এখানে লিখতে হবে। তো প্রথমটা হচ্ছে আমার কোন ক্লাসের, এবং ওই ক্লাসের ডেটা টাইপ প্রাইমারি কি, ডেটা টাইপটা কি, বুঝে গেছে? সো আমাদের JPA রিপোজিটরি, যেহেতু একটা বুক নিয়ে কাজ করতেছি, লিখলাম বুক, এবং বুকের দেখেন, বুকের ক্ষেত্রে আমাদের আইডিটা হচ্ছে ইন্টিজার। সো এই ডেটা টাইপটা আমরা এখানে লিখবো অবশ্যই নন প্রিমিটিভ হিসেবে লিখবো ইন্টিজার, বুঝে গেছেন? স্ট্রিং হলে কি ভার্সন? হ্যাঁ, স্ট্রিং হলে ভার্সন? স্ট্রিং স্ট্রিং হলে কি লিখবো? স্ট্রিং ভার্চুয়াল লাগে না ডেটাবেস? না না, ডেটাবেস তো আমরা করতেছি না, ডেটাবেসের রেসপন্সিবিলিটি তো হাইবার নেই। স্ট্রিং হলে সিম্পলি স্ট্রিং লিখে দিবেন। স্যার ওই জায়গায় প্রিমিটিভ, এই জায়গায় নন প্রিমিটিভ, এটার কারণ কি? সব জায়গায় তো নন প্রিমিটিভ। ওই জায়গায় ঠিক কি স্যার? কোথায় কোথায়? বুকে তো বুকে আমরা এখানে ইন্টিজার ক্যাপিটাল দিতে পারি, সমস্যা নেই। দুটো থেকে কোনো দিয়ে আমরা জানি না। না, তাহলে আপনার ডিফল্ট ভ্যালু 0 থাকবে আর কি, আর যদি আপনি নন প্রিমিটিভ দেন 0 থাকবে। হ্যাঁ, নাল থাকবে।
দেখেন আমরা যদি এই যে বুক রিপোজিটরির মধ্যে যাই, সরি জেপি রিপোজিটরির মধ্যে যাই, গেলে দেখেন ওর এখানে অনেকগুলো ডিফল্ট কিছু মেথড লেখা আছে, যে গেট বাই আইডি, ফাইন্ড অল, গেট ওয়ান, ডিলিট ওয়াল, এরকম অনেক মেথড লেখা আছে। ইভেন এই যে জেপি রিপোজিটরি, এই ভদ্রলোক কিন্তু আবার আরেকটা রিপোজিটরিকে এক্সটেন্ড করতেছে। এটার ভিতরে যদি যান দেখেন এটার ভিতরে আবার কিছু এক্সটেন্ড করা আছে, এটার ভিতরে দেখেন আবার কিছু এক্সটেন্ড করা আছে, এটার ভিতরে হচ্ছে এক্সটেন্ড ঠিক করা আছে। আছে। এটার ভিতরে আবার যদি যান এটার ভিতরে আবার কিছু কিছু এক্সটেন্ড করা আছে। তো এটার ভিতরে অনেক কুইরি বাই ডিফল্ট ভাবে আমাদেরকে তৈরি করে দিচ্ছে, যাতে আমাদের কাজের সুবিধা হয়, যাতে আমাদের বারবার লিখতে না হয়, ঠিক আছে। যেগুলো কমন কুইরি, ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম বুক কমন, এটা লিখে দিচ্ছে, আমাদের লিখতে হবে না, ঠিক আছে। সেভের কুইরি কমন, অবজেক্টটা পারচেজ করে দিব, লিখে দিব, বুঝে গেছে। দ্যাটস ওয়াই আমরা এই রিপোজিটরিটাকে ইউজ করতেছি। তো এটাই হচ্ছে আমাদের জাভাতে মানে মোর স্পেসিফিক্যালি স্প্রিং বুটের সুবিধা। স্প্রিং বুট বলতে মোর স্পেসিফিক্যালি স্প্রিং এর সুবিধা, যে আমাদেরকে এই ফাংশনালিটিগুলো করে দিচ্ছে, বুঝে গেছে এতটুকু। সো এই যে আমরা রিপোজিটরিটা তৈরি করলাম, এই যে বুক রিপোজিটরিটা তৈরি করলাম, তো এই রিপোজিটরির মধ্যে আমরা কোড লিখে ফেলছি, ধরে ফেলেন আমরা সেভের কোড লিখে ফেলছি, আপডেটের কোড লিখে ফেলছি, লিস্টের কোড লিখে সব লিখে ফেলছি। তাইলে পরে আমাদের এটা এখন ইউজ করতে হবে রিপোজিটরিটা। তো রিপোজিটরিটা ইউজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই সার্ভিসের এখানে আসতে হবে। সার্ভিসের এখানে সিমিলারলি আমাদের আবার এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো যেহেতু এটা আমাদের মেইন কোড, সার্ভিস লেয়ারের কোড, আমরা এখানে অটো ওয়ার্ড ব্যবহার করব না, আমরা এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করব। হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা বুক রিপোজিটরিটাকে নিয়ে আসলাম, অ্যাজ লাইক বুক সার্ভিস ইকুয়াল নিউ বুক সার্ভিস, এরকম। জাস্ট আমরা কি করব, এই বুক রিপোজিটরিটাকে ডাক দিব, বুক রিপোজিটরি আসলো। এখানে আমাদেরকে একটা মেথড আছে, যে মেথডের নাম হচ্ছে সেভ। এই সেভ মেথডের কাজ হচ্ছে বুকটাকে সেভ করে দেওয়া। সেভ মেথড আপনি লিখছেন? কখন লিখলেন? ভাষায় লিখছেন? আচ্ছা, তো আমাদের সেভ মেথড লেখা লাগে না। এই সেভের কাজ হচ্ছে আমি এই সেভের মধ্যে যে অবজেক্টটাকে পাস করব, সে ওই অবজেক্টটাকে ইনসার্ট করে দিবে। আর যদি থাকে ইনসার্ট, না থাকে ইনসার্ট করবে, যদি থাকে ওই প্রাইমারি কি দ্বারা চেক করে আপডেট করে দিবে, যদি এক্সিস্ট করে। তো সেভ, আপডেট এবং ইনসার্ট দুইটাই করতেছে। যদি না থাকে সে ইনসার্ট করতেছে, যদি থাকে প্রাইমারি কি দিয়ে চেক করে দেখবে, চেক করে যদি থাকে সে ওইটাকে আপডেট করে দিবে। বুঝে গেছে? তাহলে জাস্ট আমরা তো অলরেডি টেস্ট মেথড লিখেই রাখছি। আমাদের একটা টেস্ট ছিল না, বুক সার্ভিস টেস্ট। এখানে আমরা 101 পাস করতেছি, জাভা বুক পাস করতেছি, এই বুক সার্ভিস মেথডটাকে কল করতেছি, সেভ মেথডটাকে। তো সেভ জাস্ট বুক সার্ভিসের বুকে বইটাকে কল করতেছে। কল করলে আশা করা যায় বুক মেথডটা, বুক যে ভ্যালুগুলো আছে বুকের, সেটা ডেটাবেসে সেভ হয়ে যাওয়া উচিত। তার আগে আপনাদের যাতে বিশ্বাস হয়, চেক করে রাখি। এমটি সেট, ঠিক আছে, সবাই সাক্ষী? তো আমরা এবার টেস্ট মেথডটাকে রান করতেছি। আমাদের কোনো ভিউ নাই, দ্যাটস ওয়াই আমাদের টেস্ট মেথড
আমি বলতেছি ডিউ পেমেন্টটা বাড়াই দিতে। আচ্ছা এবার হবে আশা করতেছি, ঠিক আছে। এটা যেটা হয়েছিল আমি আশা করতেছি যে এখানে 1 to many যেটা ছিল এইটা ম্যাপিং করতে প্রবলেম হয়েছে আর কি, ঠিক আছে, এই কারণে হইতে পারে। সো আরেকবার রান করে দেখি। তাও না স্যার তো ডাটাবেসে ড্রপ করে দেন। প্রপার্টিজ এর সব ঠিকঠাক আছে। ড্রপের কমান্ড কি ডিজিটের? ড্রপ ডেটাবেস শিওর? ও আমাদের তো আইডিটা তো অটো জেনারেটেড, আমাদের তো আইডি সেট করা লাগবে না, তাই না? এবার দেখেন, আশা করা যায় এবার হওয়া উচিত। তো দেখেন কি স্টোরিটা চালাইছে, সেটা হচ্ছে ইনসার্ট ইনটু বুকস, অথর এবং টাইটেলকে পাস করছে। তো আমরা টাইটেলটা অথরটা দেই নাই, জাস্ট টাইটেলটা পাস করছি। কিন্তু প্রবলেম হতেছিল আমি যখন বুকটা সেট করতেছিলাম এখানে এই যে এই লাইনটা ছিল আর কি, আইডি পাস করতে হবে। যখন আমি আইডি পাস করতেছিলাম তখন ও আসলে মানে গ্যাঞ্জাম লাগা দিচ্ছিল আর কি, যে আমি তো আইডিটা পাস করা উচিত না, যেহেতু এটা অটো ইনক্রিমেন্ট এবং এটা রেসপন্সিবিলিটি হাইবারনেটে, আমি আবার পাস করতেছিলাম, যেটা কনফ্লিক্ট হচ্ছিল। তো দ্যাটস ওয়াই ইস্যুটা মেবি হচ্ছিল। ওকে, সো এখন যদি আমরা একটু দেখি ডেটাবেজে সিলেক্ট স্টার ফ্রম বুকস, এই যে তখন আমরা দিলাম এখানে অথর যেহেতু পাস করি নাই, নাল আসছে, টাইটেলে জাভা বুক চলে আসছে। এখন আপনি যদি ধরেন আবার আরেকটা বই আপডেট করতে চান, মনে করেন যে লিখলেন অ্যাডভান্স জাভা বুক, বুকের টাইটেল দিলেন হচ্ছে, সেট অথর দিলেন হচ্ছে ইসমাইল, ঠিক আছে? তো এটাকে যদি আমরা রান করি, কিভাবে বদলে নামটা বলি তো না লিখতেই পারেন ফিউচারে, হতে পারে না। ওকে, সেভ টেস্ট সাকসেসফুল হইছে, দ্যাট মিন্স আপডেট হইছে। আমরা যদি আরেকবার সার্চ করি, দেখেন এই ইসমাইলের নামে একটা বই অ্যাড হয়ে গেছে, টাইটেলে অ্যাড হয়ে গেছে। বুঝে গেছে? ওকে, এখন আমাদের আপডেটের প্রয়োজন হতে পারে, তাই না? মনে করেন আমি যদি আপডেট করতে চাই, জাস্ট বইয়ের নাম দিয়ে দেবো বুক বইয়ের দাম কত? ডট সেট আইডি, বইয়ের দাম কত? 1,10,00,000 আইডি দিলাম 2, 2 মানে হচ্ছে আমাদের ইসমাইলের বই। তো এখানে অথর আপডেট করে হাজব্যান্ড করে দিলাম।
ঠিক আছে, তো এবার যদি আমরা রান করি, এই যে দেখেন সে কি করছে, এই কোয়েরিটা এক্সিকিউট করছে, এক্সিকিউট করে আপডেট বুক সেট অথর টাইটেল হোয়ার আইডি ইকুয়াল টু এটা। সে যখন দেখছে যে এখানে অলরেডি একটা বই এক্সিস্ট করে, সিলেক্ট করে দেখছে যে অলরেডি একটা বই এক্সিস্ট করতেছে, তখন সে ইনসার্ট করে নেই, সে তখন আপডেট বুকটা আপডেট কোয়েরিটা এক্সিকিউট করছে। তো জাস্ট এখন যদি আমরা দেখি, তখন আমাদের নতুন কোনো রো অ্যাড হয় নাই, আমাদের এক্সিস্টিং রোটাই আপডেট হয়ে গেছে। ঠিক আছে, সো সেম একটাই মেথড যেটা ইনসার্ট এবং আপডেট বোথ করতেছে। স্যার আমাদের এই অটো জেনারেটেড যে আইডিটা এটা স্যার 1 2 3 নাও দিতে পারে। তো স্যার এখন আসছে এখন যদি না মানে আমরা জানতাম কি হচ্ছে এটা স্যার আইডি তো ধরে আমরা এটা ও সাধারণত আরেকটা টেবিল মেনটেন করে, যে টেবিলের মধ্যে পরবর্তী ভ্যালু কি হবে সেটাও লিখে রাখে, সেইভাবে মেনটেন করে আর কি। তো এক একটা ডেটাবেসের ক্ষেত্রে প্রসিডিউর এক এক রকম, ও কিভাবে মেনটেন করবে। তো মাইস্কুলের ক্ষেত্রে অপশন আছে, এটা দেখতে পারবেন আর কি, এটা কুইকটা আমার ঠিক জানা নেই, যে পরবর্তী ভ্যালু কত হবে সেটা দেখার জায়গা আছে, যেমন নিচে সার্চ দিয়ে দেখে, এটা ডেটাবেস করতে দেখা যায়। স্যার আমরা এমনিতে যদি হচ্ছে অ্যাকচুয়ালি আপডেট করতে চাই, মানে আমি আমার ফ্রন্ট এন্ড থেকে আপডেট করব, তখন তো স্যার আমি আইডি জানবো না, সেই ক্ষেত্রে স্যার আমরা আপডেট করবেন বলতে জানবেন না কেন, সিলেক্ট করার সময় জানবেন তো। এই যে এই কোয়েরিটা যদি আপনি দেন, মনে করেন সিলেক্ট অটো ইনক্রিমেন্ট ফ্রম ইনফরমেশন, এখানে হচ্ছে আমাদের টেবিলের ডেটাবেসের নাম হচ্ছে ইওর টিবি আর টেবিলের নাম হচ্ছে বুকস। এটা যদি আমরা এখানে পাস করি, দেখেন পরবর্তী ভ্যালু 3 আসবে। ঠিক আছে, তো এই যে কোয়েরিটা, এই কোয়েরিটা হচ্ছে আমাদের ওই বুকস টেবিলের পরবর্তী আইডি কত হবে সেটা ডিফাইন করে দিতে চাই। এটাকে চেঞ্জ করে দিতে চাইলে চাইলে চেঞ্জ করা যায়, এটা আসলে কেমন কোয়েশ্চেন, আমরা চেঞ্জ কেন করব? মানে সিরিয়ালে 3 নাম্বার পর্যন্ত আসা, পরে 3 নাম্বার ইউজারটা ডিলিট করে দিলাম, তারপর নতুন ইউজার 4 আসবে, 4 আসে, 4 আসলো, 1 2 তারপর 4 হইতেই তো পারে। আপনার স্টুডেন্টটা যেরকম মাঝে মাঝে গ্যাপ আসে, তো হ্যাঁ আসে, যদি বাই এনি চান্স যদি ডিলিট করে দেয়, মনে করেন একটা স্টুডেন্ট ভুলে তৈরি হয়ে গেছে, কিন্তু এর মাঝে আর কিন্তু রেখে গেছে, সেই যদি স্ক্রিনশট ডিলিট করে দেয় তাহলে বাসকে একটা ফাঁকা হয়ে যাবে। আপনার টের পান না, কারণ অনেক মানে এটা রেয়ার কেস আর কি, ঠিক আছে, কিন্তু হয়। তো এটা হচ্ছে একটা ডেটাবেসের, মানে এটা শুধু স্পেসিফিক না যে এটা ভাবেই দেখতে হয়, এটা ডেটাবেস টু ডেটাবেস ভ্যারি করে। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন? আপনি যদি মনে করেন ডিলিট করতে চান, মনে করেন যে আমি 2 নাম্বার আইডিকে ডিলিট করে দিব, ঠিক আছে, তখন যেটা করতে হয় আসলে, আচ্ছা একটা ভুল কথা বলে ফেলছি। তো এই যে যেখানে আমরা সেভ করলাম, এই একই মেথডের মাধ্যমে সেভ করতেছি, একই মেথডের মাধ্যমে আপডেট করতেছি, এটা আসলে বেস্ট প্র্যাকটিস না। আপনার যেটা করতে হয়, আপনার যে বুক সার্ভিস আছে, সার্ভিস এই যে বুক সার্ভিস, এইখানে আমরা তো সেভ করলাম, এখানে আমাদের আরেকটা মেথড লিখতে হয়। মেথড বললেন যে আগে আমাদেরকে পাবলিক ভয়েড ডিলিট ইন্টিজার আইডি। আমাদের বুক রিপোজিটরির একটা মেথড আছে ডিলিট বাই আইডি, এখানে যদি আমরা আইডি পাস করি, সে মেথডটা মানে সে ওই রোটাকে ডিলিট করে দিবে। মানে আমাদের যে ডিলিটের কোড, ডিলিট ফ্রম বুকস ওয়্যার আইডি ইকুয়াল টু, যেটা এটাই ডিলিট বাই আইডিটা আমাদের করে দিচ্ছে। ওই কোডটা এই মেথডের মাধ্যমে কাজ করে। আপনি জাস্ট এখানে একটা প্রিন্ট আউট দিয়ে রাখতে পারেন। তারপরে সিমিলারলি আপনার যদি মনে করেন একটা নির্দিষ্ট বইয়ের প্রয়োজন হয়, যে এই বইটাকে আমি একটা আইডি দিয়ে খুঁজতে যাচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম বুকস হোয়ার আইডি ইকুয়াল টু 1 বা হোয়ার আইডি ইকুয়াল টু 2, তখন আপনার কিভাবে দিবেন? তখন আপনি এভাবে দিবেন, পাবলিক রিটার্নে একটা বুক থাকবে, এখন এইখানে হচ্ছে ঝামেলাটা বাড়বে। কি ঝামেলা? এই যে ফাইন্ড বাই আইডি,
এটা একটা অপশনাল রিটার্ন করে। মনে আছে আপনার অপশনাল সম্পর্কে? অপশনাল হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে বুলিয়ান যে এক্সিস্ট করে কি করে না, আর যদি করে তখন সেই অবজেক্টটা থাকে। তো ফাইন্ড বাই আইডিতে আপনাকে আইডি পাস করতেই পারেন যেটা এক্সিস্ট করে না, তাই না? তো যদি এক্সিস্ট না করে সেই ক্ষেত্রে আপনি কি প্রিন্ট করবেন? অর এলস না। অথবা আপনি চাইলে এখানে কোনো কিছু একটা প্রিন্ট করতে পারেন অপশনালের মাধ্যমে, ইফ অপশনাল স্পেস ডট ইজ প্রেজেন্ট, এটা এক্সিস্ট করে না, কিন্তু এরকম আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। এটাও একটা ওয়ে হতে পারে। আবার এটাও দেখাই দিই। if optional is present তখন optional dot get else internal, অথবা এখানে যদি আপনি প্রিন্ট করতে চান নো বুক উইথ আইডি, এরকম আপনি যেভাবে মন চাই করতে পারেন। তো এটা হচ্ছে বই পাওয়ার ক্ষেত্রে। তো আপনি যদি বুক সার্ভিস থেকে আপনি এটা কল করেন, মনে করেন আপনি এখান থেকে বুক সার্ভিস ডট ফাইন্ড বাই আইডি 2 দিয়ে সার্চ করলাম, যদি প্রিন্ট করেন তখন কি হবে? তখন এই ফাইন্ড বাই আইডি 2 নামক যে মেথডটা, ফাইন্ড বাই আইডি থেকে আমাদের যে ভ্যালুটা আছে এই দুই বুকের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। 2 অ্যাডভান্স হবে বুক আসবে। যদি এমন একটা ভ্যালু পাস করেন যে নাই এক্সিস্ট করে না, সেক্ষেত্রে সে নাল দিবে, ঠিক তখন একটা এরর দিবে, যেহেতু সেই নালের আইডি নাই, না টাইটেল নাই, প্রথম নাই। তো এইটা হচ্ছে বেস্ট যে আপনি ইফ এলস দিয়ে কন্ট্রোল করতেছেন। আর এই নাল যদি রিটার্ন করেন তখন কিন্তু এখানে এরর দিয়ে দিবে, যেহেতু নাল ডট গেট আইডি পসিবল না, সেখানে এরর দিবে। সো অলওয়েজ নালটাকে ডিল করতে হবে। নালকে আসলে আপনি যদি থ্রো করে সাইডে দেন যে না যা যা আমাকে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন এরর দিবে। সো অলওয়েজ মানে ইস্যু যা যা হইতে পারে সবকিছুকে আমাদের ইফ এলস এর মধ্যে নিয়ে আসা উচিত। ওকে, সিমিলারলি আপনি যদি ফাইন্ড অল করতে চান, মনে করেন যে সিলেক্ট স্টার ফ্রম বুকস, এটা যদি করতে চান তাহলে পর আপনি যে লিস্ট এক্সপেক্ট করেন, লিস্ট অফ বুকস, জাস্ট আপনি রিটার্ন বুক রিপোজিটরি ডট ফাইন্ড অল দিবেন। যদি ফাইন্ড অল দেন তখন কি হবে? সে ডাটাবেজে যত বুকস আছে সব এনে দিবে। তো এইভাবে আপনি মনে করেন এটাকে যদি আপনার প্রিন্ট করতে চান সেম ভাবে, না 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 ফাইন্ড অল অপশন, একটা লিস্ট এমটি লিস্ট রিটার্ন করবে। এটা যদি রান করেন তখন সে বুকের সফটওয়্যারটা প্রিন্ট করে দিবে। সেপারেট ইউজ করা উচিত। এখানে আগে চেক করা উচিত যে আপনার এই বইটাকে এক্সিস্ট করে কিনা, যে ফাইন্ড বাই আইডি দিয়ে আগে চেক করবেন যে এটাকে এক্সিস্ট করে কিনা, তাহলে ইউজারকে বলবেন যে ভাই এটা এক্সিস্ট করে না, তাই না? আর যদি করে তাহলে পরে আপনি আপডেট করবেন। এটা এখন ডিপেন্ড করতেছে আপনার ইউজ কেসের উপর। হ্যাঁ, ওই জন্য মেথড কিভাবে রাখতে হবে। ডিটিও যদি আলাদা হয় সেই ক্ষেত্রে অনেক সময় রেজিস্ট্রেশনের সময় অল্প মেথড থাকে, আপডেটের সময় বেশি মেথড থাকে, সেই সব ক্ষেত্রে ডিটিও ডিফাইন্ড হয়ে যায়। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ডেটাবেস। আমাদের এই রেপোজিটরি আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ডেটাবেসের সাথে ইন্টিগ্রেশন, যে কিভাবে আসলে ডেটাবেসের ভ্যালু সেট হচ্ছে। আমরা কিন্তু কোনো কুইরি লিখি নাই, কুইরিগুলা কি সেটা দেখাই দিচ্ছি, যে ফাইন্ড অল, গেট অল, সরি গেট স্পেসিফিক আইডি দিয়ে। তো নেক্সটে আমরা আরো স্পেসিফিক কুইরিগুলো দেখব। আজকে জাস্ট বেসিকগুলো দেখলাম, সেট করা, আপডেট করা, ডিলিট করা, গেট অল, এই জিনিসগুলো আসলে আজকে দেখলাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে ডিলিট হয়ে গেছে, যে ডিলিট নেক্সট ক্লাসে এক্সাম। মডেল
স্যার আমরা শুধু আগে সাবসেট স্টুডেন্টদের টেবিল আছে দিয়েছি জাস্ট এবং কোয়েশ্চেনের জন্য কি করে আলাদা দিতে পারবে আইডি দিয়ে করা আচ্ছা স্টুডেন্ট কোর্সের ম্যাপিংয়ের জন্য টোটাল এটা কি মানে তিনটা টেবিল এটা হচ্ছে ডিটিউ না করে আমরা না না দ্বিতীয় হবে না ওটা ডাইরেক্ট মডেল হ্যাঁ স্যার আমরা মঙ্গলবারে মিড কোশ্চেনটা নিয়ে আলোচনা করি আর বুধবারে স্যার আমি সিটিটা দিয়ে সিটি দিলে ভালো হয় কারণ ল্যাব না তাইলে পরে একটা প্রবলেম আছে প্রবলেম যদি আপনারা যদি যে কুইজটা খারাপ হয়ে যাবে না তখন ওটা নিয়ে পড়ালেখার টাইম কম পাবে একদিন আচ্ছা তো আমাদের মাইস্কুয়েল মানে ডেটাবেস শেষ আমরা কিন্তু পুরো ফ্লোটা দেখে ফেলছি কন্ট্রোলার সার্ভিস রেপোজিটরি এবং ওই পাশে আমরা মডেল ডেটাবেস ডিজাইন করার জন্য আর দ্বিতীয় কন্ট্রোলারের সাথে ডেটা ট্রান্সফারের জন্য এগুলো কি সিটি আসবে এভরিথিং ডান আমার শেষ তো এখন তো স্যার এরপরে কি দেখছি এরপরে দেখেন কি হয় আমরা তো ওয়ান টু মেনি বা আচ্ছা সাধারণত আসলে আমরা এক দিক থেকে চিন্তা করি যে যদি চিন্তা করি যে ইউজারের পার্সপেক্টিভ থেকে যে ইউজার থেকে আমি বুক দেখবো তাইলে পরে ওয়ান টু মেনি ইউজ করি আবার ওই পাশ থেকে যদি চিন্তা করি যে না রিপোর্ট দেখাবো কিভাবে তখন আবার ওই পাশ থেকে চিন্তা করতে হয় তো আপাতত সিম্পলিফাই রাখার জন্য আমরা ওয়ান টু মেনি ব্যবহার করতে পারি মানে ওয়ান ওয়ে রিলেশনশিপ ব্যবহার করতে পারি আইদার ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান তো যে কোনো একদিক থেকে রাখাটাই আপাতত ইজি হবে আপনাদের জন্য পরে যখন একটু প্রজেক্ট একটা দুইটা করে ফেলবেন তারপর আস্তে আস্তে কমপ্লেক্স হবে অ্যাসাইনমেন্টে কি তো কি হবে সিটিতে তো কনসেপচুয়াল কোশ্চেন থাকে অ্যাসাইনমেন্টে তো দিচ্ছে কারণ আস্তে আস্তে নিচে দিকে গেলে পরে থেকে কঠিন হবে ওগুলা করতে পারছেন তারা আমরা এখন নিয়ে নিয়ে পাস বোথ এ করলে পরে ডেটাবেসটা ভালো হয় যদিও এটা কমপ্লেক্স হয়ে যায় তো আস্তে আস্তে সামনের দিকে আগে তো আপনাদের যে অলরেডি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তো এটাকে এখন ডেটাবেসে ট্রান্সফার করে দেবো স্যার দেখবেন ডেটাবেসে অলরেডি তো অলরেডি কোড করা গেছে আপনাদের কন্ট্রোলার লেয়ারে করা আছে ভিউ করা আছে জাস্ট সার্ভিস আর রিপোজিটরি অ্যাড করতে এতটুকু হ্যাঁ রিপোজিটরি করতে হবে আমার বেশি করে না আমার ওটা কার্ডটাকে বিষয়টাকে দিতে হবে স্যার এই প্রজেক্ট আপডেটটা কবে জমা দেওয়া হবে ভিডিওর পরে এই যে মিডের পরীক্ষা কবে আপনাদের 11 তারিখে ওই তো 10 তারিখ সকাল 11টায় সকাল 8টায় কেমন কথা বলবো হয়েছে কালকে দেখবো না ল্যাবে দেখবো না ল্যাব ক্লাসে টাইম বেশি থাকবে ওই দিন দেখবো তো আমার কিন্তু শেষ আর কিছু নাই দেখানোর আমি সব দেখা দিচ্ছি মোটামুটি মিড এখন যাওয়া শেষ এখন আমরা অ্যাডভান্স যাবার আলাদা থেকে আসতে বলি মেজর টপিক আর একটা টপিক আছে ট্রানজেকশন ঠিক আছে কালকে আমাদের বেলাতে কিছুই দেখা নেই স্যার আপনার বেলা তো আমি নিজেই শিখলাম স্যার ডেটাবেসে অ্যাসিড হ্যাঁ স্যার ডেটাবেসে অ্যাসিড প্রোগ্রাম এটাই আমরা নেক্সট ক্লাসে দেখবো ট্রানজ্যাকশন আমাদের অ্যাসিড প্রপার্টি তৈরি করানো হচ্ছে ওইটা মেনটেন করার জন্য আমরা নেক্সট ক্লাসে এটা দেখব আপাতত আমরা ওই টেস্ট টাইপ এগার দিয়ে চালাই যাবো তাহলে কোনো সমস্যা নেই কিছু আনেন নাই কিছু আনেন নাই আমাদের জন্য আনছি তো এটা মিড কোশ্চেনে দেখতে পারবেন পাবেন সবাই কিন্তু